আসসালামু আলাইকুম। আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাহিত্য সম্পাদক মুহিম মাহফুজ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন, নতুন পর্যায়ে আমার দেশের নবযাত্রার প্রথম বছর অতিক্রম করে আমরা এখন দ্বিতীয় বছরে পদার্পণ করেছি। গত এক বছর ধরে আমাদের একটি ইউটিউব চ্যানেল অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। এর মধ্যে আমরা নতুন আরও একটি ইউটিউব চ্যানেল করার সিদ্ধান্ত নিয়েছি, যার নাম হবে আমার দেশ ঐতিহ্য। একটি চ্যানেল থাকার পরেও কেন নতুন আরও একটি চ্যানেল করার প্রয়োজন পড়ছে, কোন ধরনের কন্টেন্ট আমাদের দর্শক শ্রোতারা নতুন চ্যানেলে দেখতে পাবেন, সেসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্মানিত সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। আপনাকে অভিনন্দন। তো স্যার, আমরা যদি একটু আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে জানাতে চাই যে আমাদের একটা চ্যানেল তো চলছে এবং খুব ভালোভাবে চলছে আলহামদুলিল্লাহ, তো নতুন আরেকটি চ্যানেল করার প্রয়োজনটা কেন পড়লো? আসসালামু আলাইকুম। ওয়াল সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। 2026 সাল আপনাদের সবার জন্যে সাফল্য বয়ে আনুক, এই কামনা করছি রাব্বুল আলামিনের দরবারে। আপনার প্রশ্নটা খুব যুক্তিসঙ্গত যে আমার দেশ চ্যানেল 1 বছর হয়ে গেল এবং এই ইউটিউব চ্যানেল আলহামদুলিল্লাহ 1 বছরে যথেষ্ট সাফল্যের মুখ দেখেছে, যার কৃতিত্ব, সিংহভাগ কৃতিত্ব আমাদের দর্শক শ্রোতার, কারণ তারা আমাদেরকে সমর্থন জানিয়েছেন, আর সর্বোপরি মহান আল্লাহ তাআলার রহমত। তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি যে এই আমার দেশের যে চ্যানেল, এখানে আমাদের প্রধানত নিউজ আইটেম খুব বেশি থাকে। আমাদের কন্টেন্ট প্রধানত নিউজ আইটেম ভিত্তিক, এবং তার বাইরে আমরা পোস্টগুলোকে আমরা কন্টেন্ট আকারে প্রকাশ করি, এবং পোস্টগুলোও যথেষ্ট জনপ্রিয় হয়েছে আমাদের পোস্ট। এবং আমাদের যে লিড নিউজ প্রতিদিন যেটা হয় সকালবেলা, সকাল 8টায় যেটা প্রচারিত হয় আমাদের ইউটিউব থেকে, সেটাও খুব পপুলার হয়েছে। কিন্তু আমরা যদি আমাদের চ্যানেলের চরিত্রটা দেখি, তাহলে দেখতে পাবো যে এখানে পলিটিক্সের বাইরে, জিওপলিটিক্যাল ইস্যুসের বাইরে অন্যান্য কন্টেন্ট তেমন একটা থাকে না, তুলনামূলক কম। কম থাকে, তাই না? তো আমার কাছে মনে হয়েছে যে এই নিউজের জন্য এই চ্যানেলটা যেহেতু জনপ্রিয় হয়ে গেছে, কাজে এই চ্যানেলের বেসিক চরিত্র আমি আর পাল্টাতে চাচ্ছি না। কিন্তু আপনি আমার সহকর্মী, আপনি সাহিত্য সম্পাদক আমার দেশের, আপনি আমার যে ভিশন, এটা সম্পর্কে আপনার সাথে আমার প্রায়ই আলোচনা হয়, আমার অন্যান্য সহকর্মীদের সাথেও আলোচনা হয়। আপনারা জানেন যে আমার দেশ পত্রিকাটা আমার কাছে শুধুমাত্র সংবাদ প্রকাশের মাধ্যম না, এটা আমার কাছে এক ধরনের বাংলাদেশের জনগণের, বিশেষত বাংলাদেশের 90% বাঙালি মুসলমানের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটি প্রতিষ্ঠার একটা লড়াইয়ের মাধ্যম। নিশ্চয়ই। তো এটা যদি করতে যাই, তাহলে কেবল সংবাদ প্রচারের মাধ্যমে আমরা এই জিনিসটা পারবো না। তো এটার জন্যে আমাদের অবশ্যই আমাদের ঐতিহ্যে ফিরে যেতে হবে, আমাদের ইতিহাসে ফিরে যেতে হবে, এবং সেই ইতিহাস কেবল বাংলার ইতিহাস হবে না, সেই ইতিহাস মুসলমান বিশ্বের ইতিহাসও লাগবে। কারণ আমাদের যে সংস্কৃতি, আমি বাঙালি মুসলমানের সংস্কৃতির প্রতি জোর দিচ্ছি, আমাদের যে সংস্কৃতি সেটা তার মধ্যে একটা এথনিক এলিমেন্ট আছে। আমরা বাঙালি এথনিক্যালি, আমাদের ভাষা বাংলা, এবং তার সঙ্গে আমাদের একটা ধর্মীয় এলিমেন্ট আছে, সেটা হচ্ছে আমরা মুসলমান। এবং বাংলাদেশ একটা আশ্চর্য দেশ, যে দেশের চারপাশে আর কোনো মুসলমান রাষ্ট্র নেই। আমাদের চারপাশের মধ্যে একদিকে তো ভারত, বিশাল এলাকা জুড়ে ভারত, কারণ ভারতের সাথে আমাদের যে সীমান্ত সেটা 4000 কিলোমিটারের বেশি। তো সেটা হিন্দু রাষ্ট্র, এবং যদিও তারা নিজেদেরকে সেকুলার বলে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা ক্রমেই উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্র হয়ে উঠছে তারা। এবং অপরদিকে যে মিয়ানমার, সেটা একটা বুদ্ধিস্ট রাষ্ট্র। আমরা যদি পূর্ব দিকে যাত্রা শুরু করি, তাহলে মালয়েশিয়ার আগে আর কোনো মুসলমান রাষ্ট্র নাই। এবং আবার যদি পশ্চিমে আমরা যাওয়া শুরু করি, তাহলে পাকিস্তানের আগে আমাদের কোনো মুসলমান রাষ্ট্র নাই। এরকম একটি পরিস্থিতিতে আমরা একটা দ্বীপের মধ্যে বসবাস করছি, এতগুলো মুসলমান, বাঙালি মুসলমান, এবং এদের যদি সংস্কৃতি এবং ঐতিহ্য আমাদের জানতে হয়,
ঐতিহ্যে ফিরে যেতে হয়, তাহলে অবশ্যই আমাদের ইতিহাস চেতনা লাগবে, আমাদের কালচারাল ব্যাকগ্রাউন্ডটা আমাদের ভালো করে লাগবে। এই জন্যে আমি চিন্তা করেছি যে এগুলো সম্পর্কে আমাদের নতুন নতুন কন্টেন্ট তৈরি করা দরকার, এবং নতুন কন্টেন্ট আমরা পত্রিকাতে তৈরি করা শুরু করেছি। আপনি যেমন সাহিত্য পাতা করছেন, এবং সেটা নিয়ে আমি আপনার কাছ থেকে আপনার অভিমত জানতে চাইবো একটু পরেই। তার সঙ্গে আমরা ধর্মপাতা আমরা যেটা করি, সেটা অন্যান্য পত্রিকার তুলনায় আমাদের ধর্মপাতার মেকআপ এবং কন্টেন্ট অনেকটাই আলাদা। কারণ বাংলাদেশের অধিকাংশ ধর্মপাতা যেগুলো বেরোয় বাংলাদেশের পত্রপত্রিকায়, সেখানে কোরআন শরীফ এবং হাদিসের উপরে বেশি জোর দেওয়া হয়। আমাদের ক্ষেত্রে আমরা জোর দিচ্ছি ভালো মানুষ তৈরির ক্ষেত্রে, যে ইসলাম একজন ভালো মানুষ তৈরি করবার জন্য ইসলামের বিধানটা কি, এটার উপরে আমরা জোর দিচ্ছি। শরিয়া এবং কোরআন শরীফের, শুধুমাত্র হাদিস এবং কোরআন শরীফের ব্যাখ্যা দেওয়ার চাইতে তারপরে আমরা ইসলামের ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি। এটা গেল ধর্মপাতার ক্ষেত্রে। এবং এর বাইরে সম্প্রতি আমরা আরো দুটো পাতা শুরু করেছি আমার দেশে, সপ্তাহে 2 দিন হয়, যেটাকে আমরা বলছি ইতিহাস এবং ঐতিহ্য। এবং ইতিহাস এবং ঐতিহ্যে আমরা যেমন বাংলার ইতিহাস বর্ণনা করছি, এবং সেখানে আমরা পুরনো ইতিহাসও বর্ণনা করব, যখন ইসলাম আসে নাই তার পূর্বের ইতিহাসও আমরা বর্ণনা করব। কিন্তু মূলত আমাদের ফোকাসটা থাকবে ইসলাম আসার পরবর্তী বাংলার যে পরিবর্তন, সেটার উপরে আমাদের মূল ফোকাস থাকবে। আর ইসলামের ইতিহাসের যে পাতা আমরা শুরু করছি, সেটা আমরা শুরু করছি খোলাফায়ে রাশিদিন থেকে, এবং তারপরে বিশ্ব মুসলিম ইতিহাস সেখানে আমরা দেব। তো এই যে নতুন নতুন কন্টেন্টগুলো হবে, সেগুলোই আমরা এই নতুন চ্যানেলে আমরা দিতে চাই। কারণ এখন যেটা আছে, এটাকে শুধুমাত্র আমরা একটা ভূ রাজনীতির উপরেই, এটার উপরে মূল ফোকাসটা রাখতে চাই। আর ইতিহাস ঐতিহ্য নিয়ে যে আলোচনা, ধর্ম নিয়ে যে আলোচনা, ইসলাম নিয়ে যে আলোচনা, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যে আলোচনা, এবং সাহিত্য নিয়ে যে আলোচনা, এগুলো আমরা করব এই চ্যানেলটাতে। এবং এখানে খুব বেশি কন্টেন্ট প্রতিদিন থাকবে না, হয়তো 3-4টার বেশি কন্টেন্ট প্রতিদিন থাকবে না। তো আমরা আশা করব এই 3-4টা কন্টেন্ট খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ এর মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণকে একটা ইতিহাস সচেতন জাতি হিসেবে আমরা গড়ে তুলতে চাই, এবং সেটার একটা আমরা ভূমিকা রাখতে চাই। সুতরাং যারা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিংবা যারা হয়তো প্রাতিষ্ঠানিক লেখাপড়া করেন না, তারাও এই চ্যানেলের মাধ্যমে বাংলার ইতিহাস, মুসলমানদের ইতিহাস তারা জানতে পারবেন। ইতিহাস ঐতিহ্যের মধ্যে আমরা 1 মাসের কাছাকাছি হলো আমাদের 2টো পাতা চলছে ইতিহাস ঐতিহ্য। এখন আমরা এই জায়গাটাতে ফোকাস, যে অংশটার কথা আপনি বলেছেন, যে ইসলাম আসার পরে বাংলাদেশের বা বৃহৎ বঙ্গের যেই অংশটা, বঙ্গের যে অংশ যেখানে ইসলাম কিভাবে প্রসারিত হলো, মানুষের মধ্যে ইসলাম কিভাবে ছড়ালো, এবং মুসলিম সালতানাত কিভাবে গ্রো করলো, তো এই বিষয়টা যেহেতু ফোকাস, তো এই বিষয়ে আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে ভূমিকা স্বরূপ যদি একটু বলে রাখেন। এটা তো খুব দীর্ঘ আলোচনা, কাজেই আজকের এই প্রাথমিক আমাদের এই এক আলোচনায় এটা নিয়ে বলা সম্ভব না। আমি তবু খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। সেটা হলো যে বাংলার ইতিহাস নিয়ে আমাদের বেশ কিছু মিসকনসেপশন আছে। যেমন বাংলা বলতে আমাদের যেটা শেখানো হয়েছে, শুধু যে এটা স্বাধীনতার পরে শেখানো হয়েছে, মানে 1971 সালের পরে তা না, এটা 47 সালের পরেও একই ঘটনা ছিল। বাংলা বলতে আমরা কলকাতামুখী ছিলাম। আমাদের ধারণা যে বাংলা সাহিত্য বা বাংলা ভাষা বিকশিত হয়েছে কলকাতা থেকে। আপনি যদি বাংলাদেশের জনগণের মধ্যে একটা সার্ভে করেন, তাহলে দেখতে পারবেন যে অধিকাংশ মানুষের এই ধারণা যে বাংলার সাথে কলকাতা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। অধিকাংশের ধারণা এরকম, তাই না? তো এটা যে একেবারেই ইতিহাসে এটা একটা ভুল ব্যাখ্যা, এটা আমাদেরকে আজ পর্যন্ত পরিষ্কারভাবে জানানো হয় নাই। আমাদেরকে বলতে আমি জাতির কথা বলছি, জাতিকে জানানো হয় নাই। বাংলার ইতিহাসে যদি আমি ফিরে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে যখন সেন রাজাদের আমল ছিল, তার মানে আমি বলছি 1100 খ্রিস্টাব্দের কথা, তখন কি হতো? তখন বাংলাকে এক ধরনের অচ্ছুত ভাষা হিসেবে কল্পনা করা হতো। বলা হতো বাংলা হচ্ছে এই অঞ্চলের কৃষক শ্রমিকের ভাষা,
এবং বলা হতো যে এই ভাষা অনেকটা তুচ্ছ তাচ্ছিল্য ভরে বলা হতো যে এটা পক্ষীদের ভাষা, এটা কোনো মানুষের ভাষা না, ইতরের ভাষা ইতরের ভাষা বলা হতো, ইতর এবং ঐতেরেয় ভাষা এবং পক্ষীর ভাষা। এবং তখন আপনার নিশ্চয়ই আপনি জানেন যে ওই সময় রাজ দরবারে বাংলার কোনো প্রবেশাধিকার ছিল না, এমনকি যে হিন্দু ধর্মগ্রন্থ সেগুলো পর্যন্ত সংস্কৃতে পড়া বাধ্যতামূলক ছিল। এবং একটা বলা হতো যে কেউ যদি বাংলায় কোনো হিন্দু ধর্মগ্রন্থ পড়ে পাঠ করে তাহলে তার কানে সীসা ঢেলে দেওয়া হবে, এটাই ছিল রাজকীয় ফরমান সেই সময়। তো এর থেকে যে তার মানে বাংলা একেবারেই অস্পৃশ্য ভাষা ছিল, জনগণ যেমন ব্রাহ্মণ্যবাদের কাছে অস্পৃশ্য ছিল তেমন করে ভাষাটাও অস্পৃশ্য ছিল। এর পরিবর্তনটা আসলো কবে? এই পরিবর্তনটা আসলো মুসলিম সালতানাতের পরে। মুসলিম সুলতান যারা আসলেন, যার শুরু অবশ্যই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজিকে দিয়ে, বাট সালতানাতের শুরু যদি আমরা বলি তাহলে শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথম ইউনাইটেড বেঙ্গলের প্রথম সুলতান, যিনি নিজেকে বললেন আমি বাংলার সুলতান, শাহী বাঙ্গালিয়ান উপাধি উনি নিয়েছিলেন, বাংলার সুলতান বললেন উনি নিজেকে। তো তারপর থেকেই কিন্তু বাংলার যে উৎকর্ষ সেটা শুরু হলো। যেমন একটা এক্সাম্পল যদি আপনাদেরকে দেই আমি, যে হিন্দুদের যে ধর্মগ্রন্থ অনেকে বলেন আসলে এটা হিন্দু মাইথোলজি, যদি আমি বলি রামায়ণ, সেই রামায়ণের যে প্রথম রামায়ণ কৃত্তিবাসের রামায়ণ, সেটা মুসলমান সুলতান জালালউদ্দিন তার আগ্রহে কৃত্তিবাস এটাকে অনুবাদ করেছিলেন। তার মানে প্রথম যে হিন্দুদের রামায়ণ সেটার পেছনেও মুসলমান সুলতান ম্যাক্সিমাম, তো ম্যাক্সিমাম তাই। তারপরে আলাউদ্দিন হোসেন শাহ, গিয়াসুদ্দিন আজম শাহ, আপনি সুলতানদের একে একে নাম বলে যাবেন, তারা বাংলার উৎকর্ষের জন্য কাজ করেছে। এমনকি বাংলার উৎকর্ষ এতটাই হয়েছিল যে আরাকানের সভাকবি একজন বাঙালি ছিলেন, যিনি আলাওল ছিলেন সভাকবি। এই যে বাংলা যে আসলে মুসলমানদের অবদানের ফলে বাংলা তৈরি হয়েছে, এই তথ্য কয়জনের কাছে আছে? নাই। তো এটাই আমরা জানানোর চেষ্টা করবো। এটা গেল একটা। আর দ্বিতীয় আর একটা ব্যাপার আছে যে ইসলাম যে এই দেশে 1000 বছরের পুরানো, এই সত্যটাও অনেকে জানেন না। এবং এটা যে শুধুমাত্র স্বাধীনতার পর বলতে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার পর বিকৃত করা হয়েছে ব্যাপারটা তা না, পাকিস্তানি আমলেও এই সত্য কিন্তু জানতে দেওয়া হয় নাই। তার কারণ আমি সবসময় একটা কথা বলি যে পাকিস্তানি শাসকবৃন্দ তারা বাংলার ইতিহাস সম্পর্কে মূর্খ ছিলেন। আমি জেনে শুনে এই শব্দ ব্যবহার করছি, তারা মূর্খ ছিলেন। তারা জানতেন না এই দেশে স্বাধীন সুলতানদের কতটা অবদান ছিল, এটা সম্পর্কে পাকিস্তানি শাসকরা বিন্দুমাত্র অবগত ছিলেন না। তারা যদি জানতেন তাহলে বুঝতেন যে ইসলামের জন্যে বাংলায় কত কাজ হয়েছে, সংস্কৃতির জন্য কত কাজ হয়েছে। তো সুতরাং এই কন্টেন্টগুলো যদি আমি ইউটিউব চ্যানেলে না আনি তাহলে অধিকাংশ নাগরিক এটা জানবে না। কারণটা হচ্ছে বাস্তবতা মেনে নিতে হবে আমাদের, যে পত্রিকা পড়ার অভ্যাস চলে যাচ্ছে, জনগণ পত্রিকা এখন পড়ে না। আমি অনেক বাড়ির কথা জানি, তাদের বাড়িতে পত্রিকা সকালে যেভাবে দেয়া হয় সন্ধ্যাবেলা সেভাবেই এটা ওয়েস্ট পেপার বাস্কেটে চলে যায়। তার মানে হচ্ছে পত্রিকাটা কেউ উল্টিয়েও দেখে না, এটা যে পৃষ্ঠাগুলো উল্টিয়ে দেখবে সেটাও দেখে না, ভাঁজ খোলা হয় না, ওই অবস্থাতে পত্রিকা থাকে, ওই অবস্থাতে পত্রিকা বিদায় নেয়। কিন্তু সেই তুলনায় ইউটিউব লোকে শুনছে। আমাকে যেমন আমার এক বন্ধু প্রায়ই বলে যে আমি প্রতিদিন সকালে শেভ করার সময় তোমার এই লিড নিউজ আমি চালিয়ে দিয়ে আমি শেভ করি, তাহলে আমার লিড নিউজটা শোনা হয়ে যায়, আমার জানা হয়ে যায় যে আজকে আমার দেশের লিড নিউজ কি ছিল। এটা অনেক বন্ধু আমাকে ফোন করে, অনেকে বলে আমি যখন অফিসে আসি তখন এটা শুনতে শুনতে আসি। তার মানে পড়ার চেয়ে শোনার দিকে নজর চলে গেছে মানুষের, পড়ার চেয়ে দেখার দিকে চলে গেছে নজর। সেই কারণে আমি চিন্তা করলাম যে এটাকে, এই কন্টেন্টগুলো যদি আমি ইউটিউবে নিয়ে আসি এবং আমি ইউটিউবে রোজ প্রচার করতে থাকি এই বিষয়ে, আমরা তো ক্রনোলজিক্যালি যাব, তাই না? আমি যেটা বললাম যে আমরা ইসলামের ইতিহাস আমরা শুরু করব খোলাফায়ে রাশেদিন, তারপরে আমরা উমাইয়া বংশ, তারপরে আব্বাসিড, তারপরে আমি টার্কিতে যদি যাই তাহলে আমরা সেলজুক শুরু করব, সেলজুকের পরে আমি আসব অটোমানে আসব, আমি যদি ইরানে চলে যাই তাহলে আমি সাফাভিদ করব,
আমি ভারতে আসলে আমি সুলতানদের কথা আগে বলবো, জি কুতুবুদ্দিন আইবেক এদের কথা বলবো, মোগলদের কথা বলবো। তো আমার বলার মানে উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে জনগণ শুধুমাত্র আমার এই চ্যানেল দেখেই জি তারা বাংলার ইসলামের ইতিহাস এবং সারা বিশ্বের মুসলমানের ইতিহাস জানতে পারে। এইটা আমার ভিশন, নিশ্চয়ই এবং সেই কারণেই আমি এই চ্যানেলটা আলাদাভাবে তৈরি করতে চাচ্ছি। নিশ্চয়ই আমরা আশা করি দর্শক শ্রোতারা অত্যন্ত উপকৃত হবেন আশা করি। মাঝখানে একটা প্রশ্ন আপনার কথার সূত্রে এসে যায়, সেটা হচ্ছে এটা একটা মানে অদ্ভুত ব্যাপার যে বাংলাদেশের চারপাশে মুসলিম রাষ্ট্রর সংখ্যা এখন আমরা দেখছি না। এর আগেও যদি আমরা বলি সুলতানি আমলে বা মুঘল আমলে বাংলার এবং বাংলার আশপাশে যেসব সালতানাত ছিল মুসলিম, তাদের সঙ্গেও বাংলার যোগাযোগটা অত ঘনিষ্ঠ ছিল না। দিল্লি থেকে বাংলার দূরত্ব অনেক বেশি এবং বাংলার সঙ্গে দিল্লির সম্পর্কটা সবসময় একই মাত্রার ছিল না। কখনো স্বাধীন ছিল, কখনো তাদের পরাধীন ছিল। কিন্তু অদ্ভুত কাণ্ড হচ্ছে বাংলার এই ছোট্ট একটা ভূমির মধ্যে মুসলিমদের যে জনসংখ্যা, এটা সম্ভবত দক্ষিণ এশিয়ার মধ্যে একটা আশ্চর্যজনক জনসংখ্যা। আপনার কি ধারণা যে এটা আসলে কিভাবে সম্ভব হলো? এটা খুব কঠিন প্রশ্ন। এই প্রশ্ন আমি নিজেকেও করি, এবং এটার নানা রকম ব্যাখ্যা আছে। বিভিন্ন পলিটিক্যাল সায়েন্টিস্টরা এটার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। যেমন একজন খুব নামকরা আছেন ইটনের বইতে এ সম্পর্কে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাছাড়া বাংলা ভাষায়ও প্রচুর বই আছে এটা নিয়ে, আমি নিজেও লেখালেখি করেছি ইতিহাস নিয়ে। কিন্তু এটার জবাব আমার জানা নাই পুরাপুরি। একটা আমি বলতে পারি শুধু, যে ইসলামের যে ইগালিটেরিয়ান যে রিলিজিয়ান, সাম্যের যে বাণী, আমার ধারণা বাঙালিদের এই সাম্যের বাণী আকৃষ্ট করেছিল। কারণ বাংলাদেশ একটা ইউনিক কেস, যেখানে অনেকে বলে যে তরবারির মাধ্যমে ইসলাম আসে, এই ধরনের একটা প্রচারণা আছে। কিন্তু বাংলাদেশে তরবারির মাধ্যমে ইসলাম আসে নাই। ইসলাম এসছে এখানে প্রধানত প্রচারকদের মাধ্যমে, ধর্ম প্রচারকদের মাধ্যমে, আমাদের সুফিদের মাধ্যমে। এবং এর সাথে তুলনীয় আরেকটা আছে, ইন্দোনেশিয়াতেও বলা হয় যে একইভাবে ইসলাম এসছে। এবং আপনি জানেন যে পৃথিবীতে সর্ববৃহৎ মুসলমান রাষ্ট্র কিন্তু এখন ইন্দোনেশিয়া। তাহলে ইন্দোনেশিয়ার মতো একটা রাষ্ট্র যেখানে প্রায় 30 কোটি মুসলমান, বাংলাদেশ যেখানে প্রায় 20 কোটি, জনসংখ্যার মধ্যে 18 কোটি মুসলমান, তো এই প্রচুর পরিমাণে বিপুল সংখ্যায় মুসলমান হয়েছে, ধর্ম পরিবর্তন করেছে। কিছু মুসলমান বাইরে থেকে এসে এখানে স্থায়ী আবাস করেছেন। তারা এটা করেছে ইসলামের সাম্যের বাণী দ্বারা অনুপ্রাণিত হয়ে, আমার ব্যক্তিগত ধারণা। দ্বিতীয় আর একটা কারণ, দু তিনটা বলি আমি। প্রথমে তো বললাম যে ইসলামের যে সাম্যের বাণী। দ্বিতীয় আর একটা কারণ হলো যে সেন রাজাদের কথা যে আমি বলছিলাম, সেন রাজাদের আগে বাংলাদেশ প্রধানত বুদ্ধিস্টরা ছিল। বাংলাদেশের জনসংখ্যার একটা বিপুল অংশ বুদ্ধিস্ট ছিল, বৌদ্ধ ছিল। এই বৌদ্ধদের উপরে ভয়ানক অত্যাচার করা হয় সেনদের সময়। সেনরা ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণ, তারা এসেছিল কর্ণাটক থেকে এসে এখানে তারা ক্ষমতা দখল করেছিল, এবং তারা 100 বছরের বেশি সময় শাসন করেছে। তো তাদের সময় বুদ্ধিস্টদের প্রতি প্রচণ্ড জুলুম করা হয়েছে, এবং এই কারণে তখন কিন্তু অনেক বুদ্ধিস্ট পালিয়েও গেছিল। এবং তারা পালিয়ে গেছিল প্রধানত বুদ্ধিস্ট যারা ভিক্ষু ছিলেন, মঙ্ক যাদেরকে বলি আমরা, তারা পালিয়ে গেছিলেন নেপালে, ভুটানে, এইসব জায়গায় তারা পালিয়ে গেছিলেন। তো এই যে 100 বছরের জুলুম বুদ্ধিস্টদের প্রতি, তারপরে যখন ইসলাম আসলো সাম্যের বাণী নিয়ে, তারা দেখলো এই একটা ধর্ম, যেই ধর্ম গ্রহণ করলে সবাই সমান। কারণ ব্রাহ্মণ্যবাদের মধ্যে আপনারা জানেন যে ওখানে বর্ণবাদ প্রথা আছে। ওখানে ওরা যেটাকে বলে ব্রাহ্মণ শূদ্র, বিভিন্ন বিভিন্ন ভাগে তারা ভাগ করে। তারপরে যাদেরকে তারা বলে নিচু বংশের, তাদের স্পর্শ করা পাপ, এরকম একটা ধর্মগ্রন্থ পড়া পাপ, ধর্মগ্রন্থ পড়া বলে। তার মানে মানুষ হিসেবেই তাদের গণ্য করা হয় না। সেখানে দেখা গেল ইসলাম এক ধর্ম যে আজকে যে মুসলমান হয়ে যাবে, কালকে তার রাষ্ট্রপ্রধানের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ার অধিকার হয়ে যাবে। যে আপনি আজকে মুসলমান হবেন, আগামীকাল আপনি বাংলাদেশের প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ার অধিকার আছে আপনার। তো এরকম একটা ধর্ম দেখে তারা খুব অনুপ্রাণিত হয়েছিল
এটা গেল একটা কারণ, যেহেতু তারা অত্যাচার থেকে বাঁচতে চেয়েছিল। আর ৩ নম্বর আর একটা আমার মনে হয় যে ওই সময় যে বিশেষত এটা হয়েছে মোগল শাসনামলে। মোগলরা কিন্তু সেকুলার ছিল, কিন্তু তারা একটা কাজ করেছিল, তারা বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি মন্দির, এগুলোর জন্য তারা প্রচুর দান করত, তারা জায়গা জমি দিত। তো তখন একটা মসজিদের সমাজ গড়ে উঠেছিল আমাদের দেশে, মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা। মানে ধরেন গ্রামের একটা সমস্যা, সেই সমস্যা নিয়ে সবাই মসজিদে হাজির হতো, সেখানে বসে তারা সমস্যার সমাধান করত। তো তাতে করে একটা সামাজিক বিপ্লব, মসজিদের মাধ্যমে একটা সামাজিক বিপ্লব তৈরি হয়েছিল। এর মাধ্যমেও একটা প্রচুর সংখ্যক, ইটনের এটাই থিওরি, ইটন মেইনলি এটাই বলে যে মসজিদ এবং কৃষকদের মধ্যে যে এত মুসলমান হয়ে গেছিল, তার মধ্যে মসজিদ এবং খানকা শরীফ আমরা যেগুলোকে বলি সুফিদের, এগুলোর একটা বিরাট ভূমিকা ছিল। তো এগুলো হচ্ছে আমাদের পলিটিক্যাল সায়েন্টিস্ট বা হিস্টোরিয়ানদের ব্যাখ্যা। সবচেয়ে বড় কথা বলি যে সম্ভবত এটা আল্লাহর ইচ্ছা, কারণ এটা বাংলাদেশে হলো, এটা দিল্লিতে হলো না কেন? দিল্লিতে ওয়াজ দ্য সেন্টার অফ দ্য মুসলিম পাওয়ার, অথচ দিল্লির মুসলমান জনসংখ্যা 10%-এর বেশি না। আর বাংলাদেশ এত দূরে দিল্লির থেকে, বাংলাদেশ শাসিত হতো দিল্লি থেকে, মোগল আমলেও সুবে বাংলা ছিল বাংলা, আর মোগল রাজা বসতেন দিল্লিতে, সম্রাট বসতেন দিল্লিতে, অথচ এখানে মুসলমান হয়ে গেল, দিল্লিতে হলো না। এর আলোচনা করতে গেলে আমার মনে হয় যে এটার পিছনে আমাদের স্পিরিচুয়াল দিকে ফিরে যেতে হয়, মনে হয় এটা আল্লাহর ইচ্ছা, এই কারণে হয়েছে। আচ্ছা, এটা গেল। আমার মনে হয় আমরা ইতিহাস নিয়ে বেশ কিছু আলোচনা করলাম। আমি একটু অন্য দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা আপনার কাছ থেকে আমি শুনতে চাই, আমি নিজে বলার চেয়ে, বিকজ আপনি সাহিত্য পাতার প্রধান। তো সাহিত্য পাতাটা কিভাবে আপনারা, কেমন করে এটাকে সাজান, কোন ভিশন কাজ করে আপনাদের মধ্যে? সাহিত্য পাতা, আমার দেশের সাহিত্য পাতা অন্য পত্রিকার সাহিত্য পাতা থেকে আলাদা কিনা, এবং আলাদা হলে কি কি কারণে আলাদা? আমি শুরু থেকে চেষ্টা করছি আপনার সঙ্গে আলোচনার মধ্য দিয়ে যে ভিশন এবং যে মিশন আমরা ঠিক করেছি, সেখান থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এর আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডে আসি। 24 জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা দেখলাম হঠাৎ বাংলাদেশের লেখক, সাহিত্যিক, শিল্পী, কবি, বুদ্ধিজীবীদের মধ্যে যে একটা এস্টাবলিশমেন্ট ছিল, যারা এখানে সিনিয়র ছিলেন, যারা এখানে বলা যেতে পারে যে প্রতিষ্ঠিত ছিলেন, সংস্কৃতির এলিট বলি আমি, হ্যাঁ এলিট ছিলেন, যারাই নেতৃত্ব দিতেন মূলত, যাদের কথায় হাউস চলতো এবং পলিসি নির্ধারিত হতো। তো জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা হঠাৎ করে আকস্মিকভাবে দেখলাম যে এই শ্রেণীটা নাই। মানে এটা একটা আজীব ঘটনা যে এই শ্রেণীটা হঠাৎ নাই হয়ে গেল কেন? যারা এতদিন বাংলাদেশের শিল্প সাহিত্যের নেতৃত্ব দিচ্ছিল, তো জুলাই বিপ্লব তাদেরকে হঠাৎ করেই অপ্রয়োজনীয় এবং সমাজ থেকে মুছে ফেললো, মানে গায়েব হয়ে গেল, ইরেজ হয়ে গেছে তারা। তো আমি এখান থেকে যেটা বুঝতে চাই সেটা হচ্ছে যে আসলে তারা বাংলাদেশকে, বাঙালি মুসলমানকে, বাঙালি জনগণকে যা দিচ্ছিল, সেটা আসলে বাঙালি জনগণের হৃদয়ের আকাঙ্ক্ষা, প্রত্যাশা, চাহিদা ছিল না, এবং তারা সেটাকে গ্রহণও করেন সেভাবে। ফলে দেখা গেল জুলাই বিপ্লবের পরে তারা সমাজ থেকে গায়েব, এবং সমাজের জনগণ তাদেরকে আর উপলব্ধি করছে না, তাদের প্রয়োজনটাকে ফিল করছে না। ফলে এই যে শূন্যতা তৈরি হলো, আমার কাছে মনে হলো যে এই শূন্যতা পূরণের জন্য আমাদের কাজ করা দরকার। আর এক্ষেত্রে প্রধানত বাংলাদেশপন্থী এবং বাঙালি মুসলমানের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য এবং ঐতিহ্য, এবং বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাংলা সাহিত্যের ভবিষ্যৎ, এই বিষয়গুলো আমলে নিয়ে যারা কাজ করে, যারা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের সাহিত্যকে বাংলাদেশি সাহিত্য হিসেবে প্রতিষ্ঠিত করতে, আমরা প্রধানত তাদেরকে নিয়ে কাজ করতে চাইলাম। এবং এক্ষেত্রে একটা প্রাসঙ্গিক বিষয় এসে যায় যে এখন অনেকের মধ্যেই প্রবণতা আছে যে বাংলা আপনি যেমন বললেন যে বাংলাদেশের সব কিছুকেই আমরা ভারতের সঙ্গে, বিশেষত কলকাতার সঙ্গে মিলিয়ে দেখতে অভ্যস্ত হয়ে গেছি দীর্ঘদিনের আমাদের অজ্ঞতাপূর্ণ চর্চার কারণে। তো সেখান থেকে আমি দেখেছি বাংলা সাহিত্যের ইতিহাসের আলাপ যদি কারোর সঙ্গে করতে হয়, সে দুম করে কলকাতায় চলে যায়। মানে কলকাতা থেকে স্টার্ট না করলে যেন বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের লিগেসি সে ধরতেই পারছে না। তো
আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভুল ধারণা। বাংলাদেশ অনেক আগে থেকে আমাদের বাংলাদেশের মেরুদণ্ডশীল, স্বাধীন এবং বিচক্ষণ দূরদৃষ্টি সম্পন্ন কবি শিল্পীগণ বলেছিলেন, অনেক আগে থেকে আল মাহমুদ এটা অনেকবার করে বলছেন যে বাংলাদেশ ঢাকা হচ্ছে বাংলা সাহিত্যের রাজধানী। তো ঢাকা যদি বাংলা সাহিত্যের রাজধানী হয়, তাহলে ঢাকাকে রেখে ঢাকার লোকদের কেন কলকাতার কথা শুধু বলতে বাংলা হবে? সাহিত্য না, বাংলা ভাষার রাজধানী ঢাকা। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সারা বিশ্বে বাংলা টিকে থাকবে, বাংলাদেশের নামক একটি রাষ্ট্রের রাষ্ট্রভাষা হিসেবে টিকে থাকবে। জি জি। আর ভারতের যে বাংলা, সেটা তো একটা প্রদেশের, একটা ছোট প্রদেশের ভাষা, এবং সেটা ক্ষয়িষ্ণু। ক্ষয়িষ্ণু। তো সেই। সেখান থেকে আমার আরেকটা সচেতন চেষ্টা ছিল, এখনো আছে, সেটা হচ্ছে যে কলকাতা বলতেই সবার মধ্যে যে একটা নস্টালজিয়া কাজ করে, সবার মধ্যে যে একটা ফ্যান্টাসি কাজ করে, ঢাকাকে আমরা সচেতনভাবে এতদিনেও 53-54 বছরেও আমরা সেরকম সংস্কৃতির শহর, শিল্পের শহর হিসেবে নস্টালজিক একটা ফ্যান্টাসির জায়গায় নিয়ে যেতে পারি নাই, কারণ আমাদের সম্মিলিত প্রচেষ্টা এই জায়গাটায় ছিল না। ফলে আমরা চেষ্টা করছি ওই সমস্ত লেখকদের সঙ্গে কানেক্টেড হবার, ওই সমস্ত লেখকদেরকে তুলে আনার যারা এই দৃষ্টিভঙ্গির কারণে এতদিন বড় বড় মিডিয়া হাউসগুলোতে অপাংথেয় ছিল, তাদের লেখা প্রকাশ করা হতো না, অথচ তারাই বাংলাদেশের রাইটার, তারাই বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা বলছে, তাদের লেখার মধ্যে বাংলাদেশের মানুষের ভাষা, বাংলাদেশের মানুষের প্রত্যাশা, বাঙালি মুসলমানের যে সাংস্কৃতিক লড়াই, তার জার্নির, তার গল্পগুলো এখানে আছে। তো আমরা প্রধানত এই সমস্ত জায়গাগুলোতে ফোকাস করে আমাদের পাতাটাকে নতুন করে তৈরি করতে চাচ্ছি। না, যেমন ধরুন হাদি যে কবি ছিল, এটাই তো আমরা জানতাম না। হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেকেই আমাদের এটা অনেকেই জানে না যে হাদি কবি ছিল। এবং হাদির যে কবিতাটা এখন সর্বত্র পাঠ করা হচ্ছে, জি যেটা আমরা হাদির শাহাদাতের দিনে আমরা প্রথম পাতায় ছাপালাম যে জি, জি। কবিতাটা, সেই কবিতাটাও একটা চমৎকার কবিতা, তাই না? তো এবং এটা আমরা প্রথম পাতায় প্রথম ছাপিয়েছিলাম, পাতে ছাপিয়েছি। তার শাহাদাতের দিন আমরা প্রথম জি, পাতায় জি। ছাপিয়েছি। তো এই কাজটাই আমরা করতে চাচ্ছি। আপনার সাথে শুধু আমি একটা অ্যাড করি যে এই যে নস্টালজিয়ার কথা আপনি বললেন কলকাতার, এখানে আমার একটা নিজস্ব ব্যাখ্যা আছে আর কি। নিশ্চয়ই। আমি এটাকে বলি মিসিং লিঙ্ক। মিসিং লিঙ্ক কেন বলি? যে আমাদের মধ্যে যারা সংস্কৃতির কাজ করেছেন এত দীর্ঘ সময় ধরে, তারা মূলত কোন সিলসিলা তারা কাজ করেছেন? সেটা হলো তথাকথিত বাঙালি রেনেসার সিলসিলা। নিশ্চয়ই নিশ্চয়ই। তো বাঙালি রেনেসার যে সিলসিলা, সেটা 18 সেঞ্চুরিতে বা 19 সেঞ্চুরিতে যদি আমি ধরি, জি। তো এই যে 19 সেঞ্চুরির যে বাঙালি রেনেসা যেটাকে আমরা বলি, সেটা প্রধানত ছিল বাঙালি হিন্দু রেনেসা। এক্স্যাক্টলি। ওখানে মুসলমানের কোনো জায়গা ছিল না। ছিল না। তো যেহেতু আপনি শুরুই করছেন, জি বাঙালি রেনেসা হলো আপনার পাটাতন, নিশ্চয়ই। তো বাঙালি রেনেসা মানে হচ্ছে হিন্দু রেনেসা। তো আপনি ওখান থেকে শুরু করছেন, মনে হচ্ছে যেন সেই রেনেসার আগে বাংলা ভাষা ছিল না, বাংলায় কোনো সাহিত্য সৃষ্টি হয় নাই। আপনি ব্যাপারটা চিন্তা করে দেখুন। নিশ্চয়ই এরকম, হ্যাঁ। তা যদি হয়ে থাকে, তাহলে আপনি আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনি কলকাতাকে আপনার ভিত্তিভূমি করতে বাধ্য। বাধ্য। কারণ বাঙালি রেনেসার, তথাকথিত বাঙালি রেনেসার জায়গাই তো ছিল কলকাতা, কলকাতা, exactly। ব্রিটিশ ভারত। ব্রিটিশ। কিন্তু ব্রিটিশ ভারতের আগে বাংলার যে 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 বাংলার যে উৎকর্ষ, বাংলার যে এগিয়ে আসা, বাংলা সাহিত্যের যে চর্চা, জি সেটা যেন মুছে দেওয়া হয়েছিল। তো আমি এটাকেই একটা মিসিং লিঙ্ক বলছি, জি যে স্বাধীন সুলতানের আমলে যে সাহিত্য চর্চা হয়েছে, ধরুন আলাওল পর্যন্ত জি যে সাহিত্য চর্চা হয়েছে, তারপরে একটা আমরা ভ্যাকুয়াম দেখতে পাচ্ছি। জি যখন ব্রিটিশরা চলে আসলো 1757 সালে, 1757 থেকে একেবারে সেই তথাকথিত বাঙালি রেনেসা পর্যন্ত একটা বড় ভ্যাকুয়াম তৈরি, শূন্যতা তৈরি হয়েছে। জি এই শূন্যতাটাকেই আমি মিসিং লিঙ্ক বলি। এবং এই মিসিং লিঙ্কটার কারণেই আমাদের যারা পূর্ববর্তী যারা সাহিত্যিক ছিলেন, হিন্দু মুসলমান উভয়ই, উভয়। তখন হিন্দু সাহিত্যিকও ছিলেন, মুসলমান সাহিত্যিকও ছিলেন। কৃত্তিবাসের কথা বললাম, আলাওলের কথা বললাম, এবং আরো যারা দৌলত কাজী, জি, জি। এবং আরো আপনি নাম বলতে পারেন, অনেকের নাম বলতে পারেন, তারা যারা ছিলেন, তাদেরকে এই যুগে আমরা চিনি না। তাদেরকে শেখানো হয় নাই, আমাদেরকে জানানো হয় নাই। জানানো হয়। আমাদের সাহিত্য যে তৈরি হয়েছে বাঙালি রেনেসার অনেক আগে, জি এই বিষয়টাই তো জানে না বাংলাদেশের জনগণ। এখানে একটা এইটাই হচ্ছে মূল কারণ, যে কারণে
মানে বলতে গেলে মুসলমান সংস্কৃতি বা বাঙালি মুসলমানের সংস্কৃতি এটাকে মুছে দেওয়া হয়েছিল ব্রিটিশ আমলে। এখানে আমি একটা প্রসঙ্গ যুক্ত করি। আমরা আপনার যে ব্রিটিশ পিরিয়ড থেকে যে ভ্যাকুয়ামের কথাটা আসলো, এটা শূন্যতা, এই শূন্যতা পূরণের জন্য সর্বপ্রথম বাঙালি মুসলমানদের মধ্যে যিনি এগিয়ে এসেছেন তার নাম আমরা এখন অনেকেই জানি না, কিন্তু সবারই জানা উচিত। তিনি হচ্ছেন আব্দুল করিম সাহিত্য বিশারদ। আব্দুল করিম সাহিত্য বিশারদ ওই ব্যক্তি যিনি এই উপলব্ধিটা সর্বপ্রথম করেছেন যে চতুর্দিকে আমরা দেখছি শুধু হিন্দু রেনেসা, যেটাকে বেঙ্গল রেনেসা, হিন্দু শব্দটাকে এড়িয়ে শুধু বেঙ্গল রেনেসা হিসাবে সেকুলারলি এটাকে স্টাবলিশ করা হয়েছে। তো তিনি যখন দেখলেন যে সেখানে মুসলমানদের কোনো অংশগ্রহণ নাই এবং মুসলমানদেরকে এখানে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না শব্দটাকে আমি একটু স্পষ্ট এবং সচেতনভাবেই বলেছি। কেন আমি এক মিনিটে বলছি। যখন ব্রিটিশদের পৃষ্ঠপোষকতায় দীনেশচন্দ্র সেন, সুখময় ঘোষ সহ অন্যান্যরা যারা পুঁথি সংগ্রহ করতে শুরু করলেন, মধ্যযুগের পুঁথিগুলো সংগ্রহ করতে শুরু করলেন, তখন সেখানে সচেতনভাবে তারা শুধু হিন্দু পুঁথিগুলোই সংগ্রহ করলেন এবং হিন্দুদের ঘর থেকেই, এবং তাদের পৃষ্ঠপোষকতায় ছিলেন স্বয়ং ব্রিটিশ গভর্নমেন্ট। তো তারা মুসলিম বাড়ি এবং হিন্দু বাড়ি, ডক্টর আহমদ শরীফ চমৎকার করে বলেছেন যে হিন্দু বাড়ি এবং মুসলিম বাড়ি পাশাপাশি, কিন্তু তারা কখনো মুসলিম ঘরে ঢুকতো না। হিন্দু ঘর থেকে হিন্দুর পুঁথিগুলোকে নিয়ে তারপরে তারা সেগুলো সংগ্রহ করে করে দেখালো যে এমন একটা এস্টাবলিশমেন্ট তারা তৈরি করলো যে বাংলা সাহিত্য মানেই হিন্দুদের রচনা, বাংলা সাহিত্য মানেই হিন্দুদের একাধিপত্য। তো ওই সময় প্রচণ্ড রকমের বাঙালি মুসলমানদের মধ্যে হীনমন্যতার জন্ম নিল। তখন আব্দুল করিম সাহিত্য বিশারদ একজন স্কুল মাস্টার মাত্র, তার পেছনে কোনো অর্থায়ন করার মতো কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি নেই। তিনি তখন ভাবলেন যে এটা কী করে হতে পারে যে 5 থেকে 600 বছর এখানে মুসলমানরা শাসন করলো কিন্তু তাদের কোনো সাহিত্য থাকবে না, এটা তো হতে পারে না। তখন তিনি নিজের উদ্যোগে সংগ্রহ করতে শুরু করলেন হিন্দু মুসলমান উভয়ের বাড়িতে। এখানে কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার, উনি কিন্তু শুধু মুসলমানদের বাড়ি থেকে সংগ্রহ করেন নাই, হিন্দু মুসলমান উভয়ের বাড়ি থেকে সংগ্রহ করতে শুরু করলেন এবং ওনার জীবদ্দশায় উনি প্রায় 2000-এর অধিক পুঁথি সংগ্রহ করলেন, যেগুলোর মধ্যে 1500-এর মতো প্রায় মুসলিম পুঁথি, বাকিগুলো হিন্দু পুঁথি। তো ওনার পুঁথি সংগ্রহ যখন হতে থাকলো, তিনি সেগুলোর প্রকাশ করতে থাকলেন বিভিন্ন সাময়িক পত্রে। এই প্রথম বাঙালি মুসলমান ব্রিটিশ পিরিয়ডে জানতে পারলো যে না, বাংলা সাহিত্য শুধু হিন্দুদেরই একাধিপত্য না, বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান আছে। আমরা যে বইগুলোর কথা বলছি সেই বইগুলোর প্রথম তখনই সংগ্রহ করা হলো এবং এই প্রথম বাঙালি মুসলমানের সাহিত্যিক যে উৎকর্ষ, সাহিত্যিক তাৎপর্য এবং তাদের যে সাংস্কৃতিক ওই ইতিহাস, এটার নির্মাতা মূলত আব্দুল করিম সাহিত্য বিশারদ। তার মধ্যে দিয়ে তো যদি তিনি এই কাজটা না করতেন তাহলে হয়তো যেভাবে ব্রিটিশ এবং হিন্দু পণ্ডিতরা বাংলাদেশের সাহিত্য থেকে, বাংলার সাহিত্য থেকে বাঙালি মুসলমানকে নিশ্চিহ্ন করে ফেলতে চেয়েছিল, হয়তো সেটাই হয়ে যেত। তো এই জন্যে আমরা কাজ করেছি। এবারও আমরা তার জন্মদিনে তাকে নিয়ে বিশেষভাবে কাজ করেছি। কতজন লোক তার নাম জানে? মানে আব্দুল করিম সাহিত্য বিশারদের নামই তো চর্চিত হয় না সেভাবে। এবং মানে আমাদের দুর্ভাগ্য, এমনকি স্বাধীনতার পরেও 71-এর পরে দেওয়ান আজরফের মতো মানুষ, আমি কালকেই একজনের কাছ থেকে শুনছিলাম যে তিনি প্রাণ ভয়ে লুকিয়েছিলেন। দেওয়ান আজরফ প্রাণ ভয়ে লুকিয়ে আছেন স্বাধীনতার পরে, কারণ তাকে নাকি পাকিস্তান কোলাবরেটর বলে হত্যা করা হবে, তাকে বলা হয়েছে। তো আমাদের জাতির দুর্ভাগ্য যে এই ধরনের মানুষগুলোকেও 71-এর পরে তাদেরকে শত্রু চিহ্নিত করা হয়েছে, তাদেরকে স্বাধীনতা বিরোধী চিহ্নিত করা হয়েছে, এবং এই ন্যারেটিভ এখনো চলমান। এই যে স্বাধীনতা বিরোধী ন্যারেটিভ, এটা এখনো চলমান। অথচ দেওয়ান আজরফের মতো পণ্ডিত বাংলাদেশে গত 100 বছরে কয়জন তৈরি হয়েছে? তো দেওয়ান আজরফ নিয়েই বা আমরা কোথায় আলোচনা শুনতে পাচ্ছি? তো যেটা বলছিলাম আর কি, এই যে আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলো তো আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে তো আনতে হবে। কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে যদি আমি না আনতে পারি তাহলে জনগণ জানবে কি করে? জনগণ তো পড়ছে না। হ্যাঁ, আপনারা কাজ করছেন, ভালো কাজ করছেন, সাহিত্য পাতায় লিখছেন, ধর্ম পাতায় লিখছি, আমরা ইতিহাস ঐতিহ্যে ওখানে লিখছি, কিন্তু ওই যে বললাম আজকাল লোকে পত্রিকাই পড়ে না। কষ্ট করে 2 হাত দিয়ে সেই পত্রিকা পড়া
ওই অভ্যাস তো চলে গেছে। চলে যাচ্ছে। তো এই কারণেই আমি চিন্তা করলাম যে এই ডিজিটাল প্ল্যাটফর্মটা অত্যন্ত জরুরি, যদি সত্যিকার অর্থে আমাদের স্বকীয়তা ফিরিয়ে আনতে হয়। আমরা কে এটা জানতে হয়, নিশ্চয়ই। কারণ আত্মপরিচয়, যদি আপনি আত্মপরিচয়ে বলিয়ান না হন, তাহলে আপনি রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করতে পারবেন না। নিশ্চয়ই। আপনার আইডেন্টিটি ক্রাইসিস যদি থাকে, তাহলে আপনি খুব সহজেই বশ্যতা মেনে নেবেন, অন্যের বশ্যতা মেনে নেবেন। তো সেই কারণেই আমার উদ্দেশ্যটা হচ্ছে এই ডিজিটাল প্ল্যাটফর্মটা তৈরি করা, জনগণ যদি আমাদের পাশে থাকেন। নিশ্চয়ই। তো কাজেই আমি আজকের এই 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 পর্ব আর খুব বেশি দীর্ঘ করতে চাচ্ছি না। আজকে শুধু আমাদের উদ্দেশ্য ছিল এটা ঘোষণা করা যে এরকম একটা প্ল্যাটফর্ম নিয়ে আমরা আসছি। তো আমি আজকে অনুরোধ করব সবাইকে, আপনারা যারা দেখবেন, প্রথম দিন দেখবেন, এটা দেখার পরে যেভাবে আপনারা আমাদের মেইন চ্যানেল, আমার দেশ ইউটিউব চ্যানেল যেভাবে সাবস্ক্রাইব করেছেন, রেকর্ড তৈরি করেছেন আপনারা, অতি অল্প 1 মাসের মধ্যে 500,000 আমরা পার করেছিলাম, আমার মনে আছে 30 দিনের মধ্যে। তো আমি আশা করব যে আপনারা এটাও, এই নতুন চ্যানেল যেটা আসছে আমার দেশ ঐতিহ্য, এটাকেও এইভাবেই সমর্থন করবেন এবং দেখবেন এটা। কারণ দেখলে পরে আপনারা সত্যিকার অর্থে বাংলাদেশের ইতিহাস, বাংলার ইতিহাস এবং মুসলমানদের ইতিহাস আপনারা জানতে পারবেন। এবং এটা আমরা খুবই আকর্ষণীয়ভাবে করবার আকাঙ্ক্ষা রাখছি। আপনারা বোর হবেন না, এটুকু আমি জোর দিয়ে বলতে পারি যে আপনারা বিন্দুমাত্র বোর হবেন না, শুনতে ভাল লাগবে আপনাদের, এবং শেষ পর্যন্ত জাতি হিসাবে আপনারা গর্বিত বোধ করবেন। তো আমার পক্ষ থেকে আজকে এই পর্যন্তই, এই আবেদন করছি যে আপনারা আমাদের পাশে থাকবেন দর্শক শ্রোতারা, এবং আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাচ্ছি তিনি যেন আমাদের এই নতুন যে ভেঞ্চার নিতে যাচ্ছি সেটা সাফল্য প্রদান করেন।